কন্ট্রোভার্সি চ্যানেলে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে সবাই বড় বড় বাদ দিতে পারে। বাতেলাবাজের কিন্তু কেউ এখানে কম নয়। মানে নিজেকে সবাই খুব বিশাল কিছু হনু মনে করে, আর অপোনেন্টে যারা আছে তারা সবাই আর কি ছোট্ট আর কি টাইপের আর কি। তো কেন কেন বলছি এই কথা, অবশ্যই বলবো। তো কালকে কালকে না পরশু দিন হচ্ছে ম্যাডাম, আমাদের চক্রবর্তী ম্যাডাম, নমস্কার চক্রবর্তী ম্যাডাম। চক্রবর্তী ম্যাডাম আমার লাইভে আসে, 2-3টে কমেন্ট করে, ঠিক আছে? এবং কেন আসে তার কারণ হচ্ছে তিনি একটা লাইভে কিছু বলছিলেন, কিছু শুনিয়েছেন, এবং তারপরে আমি একটা লাইভ করি, ঠিক আছে? এবং এটার পর উনি আমার লাইভে এসেছেন, ঠিক আছে? এবং ওখানে উনি লাইভে কিন্তু আমাকে রুনা নামে সম্বোধন করেছেন। মানে চুনা বলতে বলতে বলছেন, হ্যাঁ আমার আসল নামটা ভুলে যাই তো রুনা বলেছে। তো আমি একটা জিনিস বুঝি যে যদি কেউ তোমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, তাহলে তোমারও রেসপেক্ট দিয়েই কথা বলাটা উচিত। সেটা আমি আমার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি। তো উনি আমাকে আমার নিজস্ব নাম ধরে ডেকেছেন, তাহলে সেক্ষেত্রে ওনাকে আমি ম্যাডাম, চক্রবর্তী ম্যাডাম বলবো। তো সেটা বলেছি। এইবার উনি আমার লাইভে এসেছে, আর তোমরা জানো লাইভ মানে কি, তোমার নিজের ঘর। তো সেখানে যেই আসুক, ঠিক আছে? কারণ এখানে ওয়াইটিতে কেউ কারো শত্রু নয়, কিন্তু মাইন্ডেড কন্টেন্টের জন্য মানুষ অনেক কিছু বলে থাকে। তার মানে এই নয় যে সে কেউ তোমার ব্যক্তিগত শত্রু। আর যখন আমার লাইভে কেউ আসে, আমি কারোর সঙ্গে ডিসরেসপেক্ট শো করি না। ইনফ্যাক্ট তোমরা জানো যে দাল্লিও কিন্তু আমার লাইভে এসেছিল, এবং আমি কিন্তু সেটাকে যথেষ্ট স্পোর্টিংলি নিয়েছিলাম। হ্যাঁ, 2 দিন এসেছিল, 2 দিন দুটো একটা করে কমেন্ট করেছে, অনেকে অনেক কিছু বলেছে তাতে। বাট আমি কিন্তু তার সঙ্গে ডিসরেসপেক্ট শো করিনি, এবং আমি তার জন্মদিনে তাকে উইশ করতেও গেছিলাম। যাই হোক, তারপরেও আমাকে দোগলা দোগলা বলা হয়েছে। তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই পুরো ওয়াইটিতে যদি তোমরা ঘাটো না, তাহলে দেখবে সবাই দোগলা, কিন্তু লোকের নিজের বেলায় বলে যে না আটিসুটি, আমি দোগলা নই, কিন্তু অপোনেন্ট দোগলা, ঠিক আছে? দোগলা মানে কি, যে আজকের একরকম বলছে, কালকের একরকম বলছে। এখন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি নিরপেক্ষতার সঙ্গে ভিডিওস করো, তাহলে তোমাকে তো প্র্যাকটিক্যালি কিছু কথা মানতে হবে, এবং সেক্ষেত্রে তুমি একটা মানুষের পজিটিভ সাইডগুলো দেখাচ্ছ, কিন্তু তার যে কোনো নেগেটিভ সাইড নেই এটা তো হতে পারে না। তাহলে তার নেগেটিভ সাইডও আছে। তো কখনো কখনো সেই নেগেটিভ সাইডগুলোকেও তোমাকে বলতে হবে, কারণ তুমি যেটা দেখছো তোমাকে সেটা বলতে হবে। তাই কোনো মানুষকে তুমি পজিটিভ বলছো মানে তার কোনো নেগেটিভ নেই, এটাও নয়। কোনো মানুষকে নেগেটিভ বলছো মানে তার কোনো পজিটিভ নেই, তাও নয়। তাহলে কখনো কখনো তুমি যাকে নিয়ে পজিটিভ করছো তার নেগেটিভ জিনিসগুলো তোমার সামনে আসবে, তোমাকে সেগুলো বলতে হবে। হ্যাঁ, কারণ এখানে তো কেউ বায়াসড হলে চলবে না, কারণ তুমি ক্রিয়েটার, তোমাকে তো বায়াসড হলে চলবে না। আবার তেমনি কোনো নেগেটিভ কন্টেন্ট করছো যাকে নিয়ে, তার যদি কিছু পজিটিভ জিনিস দেখা যায়, গুড সাইন হয় যেগুলো, সেগুলো তোমাকে বলতে হবে। নাহলে তো তুমি আর নিরপেক্ষ থাকলে না, তুমি বায়াসড হয়ে গেলে। তাহলে নিরপেক্ষ মানেই তোমাকে অনেকেই দোগলা বলবে, ঠিক আছে? তো সেই আসপেক্টে যদি দেখো সবাই দোগলা। এবার সেটা নিয়ে কোনো বদারেশন আমার নেই, কারণ দোগলা বলছে তো সো হোয়াট, সে তার কন্টেন্টের জন্য আমাকে দোগলা বলতেই পারে। তো বেশিরভাগ লোক আমাকে দোগলা চুনা বলে 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 ইটস ওকে, নো ইস্যু। কিন্তু ম্যাডাম আমার লাইভে এসেছে, তো সে যখন উনি এসেছেন তখন তাকে রেসপেক্ট শো করেছি, যা উনি বলেছেন, কিছু কথা বলেছেন, তো আমি যখন পড়েছি কমেন্ট, পড়ার পরে সেই উত্তরগুলো দিয়েছি। আচ্ছা, এইবার এটা যেই বলেছি বা এটা যেই হয়েছে, সঙ্গে সঙ্গে সেই খবর কারোর না কারোর কাছে উড়ে চলে গেছে। মানে কিছু ভিউয়ার্স আছে, এরা নেগেটিভ ভিউয়ার্স, তোমার মানে নেগেটিভ অ্যাসপেক্টে তোমাকে দেখে, কিন্তু তোমাকে দেখে। আর থ্যাংক ইউ সো মাচ সেই সব ভিউয়ার্সদেরকে যারা আমার লাইভ বসে বসে দেখে, কারণ তারা কিন্তু টোটাল ভিউজটা দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। তারা তোমাকে কমেন্ট করে না, বা কমেন্ট করলেও হয়তো তোমাকে অন্যদিকে কমেন্ট করে, মানে বাজে কমেন্ট করে আর কি, বাজে মানে গালি না, কিন্তু তোমাকে নেগেটিভভাবে বলে। কিন্তু তাদের একটা বিশাল বড় গুণ, সে কিন্তু তোমাকে পুরোটা ভিউজ দেয়, এবং তুমি যখন লাইভ করো তখন তোমার লাইভে চুপ করে বসে থাকে। এটা তো বড় পাওনা। আমার তো মনে হয় সে তাহলে আমারও ভিউয়ার্স হয়ে গেল, তাই না? তো সেই জায়গা থেকে ম্যাডাম আমার লাইভে এসেছে, 2-3টে কমেন্ট করেছে, দেন অ্যান্ড দেন লোকের কাছে পৌঁছে গেছে। মানে ভাবতে পারছো, দেন অ্যান্ড দেন, মানে সেই ভিডিও, মানে সেই ভিউয়ার্স আমার লাইভে ওত পেতে বসেছিল। এবার গিয়ে কাকে ক্ষমা মানে কথাটা বলেছে, আমাদের ঢ্যাপি দিদিকে বলেছে। আর যেই ঢ্যাপি দিদিকে বলেছে, ঢ্যাপি দিদি সঙ্গে সঙ্গে কন্টেন্ট করতে বসে গেছে। সে কি বলল, যে আমার লাইভ সে দেখে না, অ্যাকচুয়ালি দেখো
সে অনেক বড় মহান ক্রিয়েটার, অনেক তার সাবস্ক্রাইবার আর বিশাল তার ভিউজ, এবং সে সত্যি কথা বলে হাইফাই লেভেলের ক্রিয়েটার, আমাদের মতো তো ছোট চারানা আটানা নয়। সে বলেছে যে সে অনেক আগে বলেছিল যে ওই চারানা আটানাদের পাত্তা দেবেন না, এবং ভিউয়ার্সদের বলেছিল যে আপনারা ওদেরকে ভিউজ দেবেন না, হ্যাঁ ওইসব বার্ক করে, বার্ক করতে করতে চুপ হয়ে যাবে, তো ওরকম দালালের দালাল মানে সাপ দালাল, হ্যাঁ আর এই চারানা এই আটানা এদেরকে কখনো পাত্তা দেবেন না, কারণ এরা নিজেদের গ্রো করবার জন্য আমাদেরকে নিয়ে কন্টেন্ট করে, ঠিক আছে, এবং সেই জায়গায় তারা বার্ক করে। তো তোমরা অনেকেই জানো দীর্ঘ বহু দিন হয়ে গেল আমার আর প্রয়োজন পড়ে না তাদেরকে কন্টেন্ট করা। একটা সময় যখন কন্টেন্ট করতাম তখন এর প্রয়োজনটা এটা ছিল যে ভাই আমি যাকে পজিটিভ অ্যাসপেক্টে কথা বলছিলাম তার এগেনস্টে যারা নেগেটিভ কথা বলছিল, তো সেই কথাটাকে কাট করার দরকার ছিল আমার বুদ্ধিতে, আমার বিচারে, তো সেই জন্য করতাম। এখন আমার কন্টেন্ট টিনু এবং আমি সেই কাজে ফোকাসড, তাহলে আমার তো আর সবার ভিডিও দেখে সম্ভব নয়। তো এইবার আমি একে দুটো চারটে লাইন বলেছি, কারণ সে টিনু এবং টিনুর মাকে কিছু কথা বলেছে। তো যেহেতু টিনু আমার কন্টেন্ট, তো টিনুকে নিয়ে যখন কেউ কিছু নেগেটিভ অ্যাসপেক্টে কথা বলবে বা টিনুর মায়ের নিয়ে কিছু বলবে, তখন আমি সেই জায়গায় আমার কাট করব। আচ্ছা, এখানে সে প্রথমেই জানাচ্ছে যে সে ব্রন অ্যান্ড ব্রট আপ কলকাতা শহরে, তার ব্রন অ্যান্ড ব্রট আপ নিয়ে আমার কিন্তু কোনো টেনশন নেই। সে যেখানেই জন্মাক, যতখানি জন্মাক, তার ড্রেস সেন্স নিয়ে আমি কোনো কথা বলিনি, ঠিক আছে। তাহলে আমি যখন তার ড্রেস সেন্স নিয়ে কোনো কথা বলিনি, তার কোথায় জন্ম, তার কোথায় বড় হওয়া, সে কতটা ক্লাসি, কোন লেভেলের কলকাতায় থাকে, কতটা হাই এডুকেশন হোল্ড করে, বা কোন ব্রড ফ্যামিলি থেকে বিলং করে, আমার জেনে কী লাভ? ঘন্টা ফারাক, আমার ঘন্টা ফারাক, কারণ তার ড্রেস সেন্স নিয়ে আমি কোনো কথা বলিনি, ঠিক আছে। আমি কাকে নিয়ে বলেছি? আমি টিনু এবং টিনুর মায়ের কথা বলেছি, যেখানে উনি অবজেকশন তুলেছে ওই টিপ পরা, টিপ পরাটা, যে ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে টিপ পরা যায় না। আমরা কিন্তু জানি এটা, আমরা সত্যি এটা জানি যে ওয়েস্টার্ন মানে ড্রেসের সঙ্গে টিপ পরা যায় না, কিন্তু আমরা যেরকম টিপিক্যাল হাউসওয়াইফ ঘরের লোকজন, হ্যাঁ, যারা বাইরে কাজ করলেও তাদের মেন্টালিটিটা হোম মেকারের মতো, ঠিক আছে। যেমন ধরো আমি একটা বিজনেস প্ল্যাটফর্মে আছি, কিন্তু তারপরেও আমার ঘরোয়া মানসিকতা, আমার কি ওই ওই লেভেলের মানসিকতা নেই? তো তাহলে সেই জায়গায় আমরা ওই ছোট্ট একটা টিপ, একটু কাজল, একটু লিপস্টিক, এটাকেই সাজ মনে করি, এটাকেই আমরা সাজ মনে করি, একটু সিঁদুর, এটা ঠিক আছে। এইবার আমাদের কখনো কখনো শখ হয়, ঠিক আছে, ভালো ড্রেস আপ করার। এবার সেটা কখন হয়? বাড়িতে থেকে নয়, সেটা বাইরে গেলে বেশি হয়, মানে ঘুরতে বেড়াতে গেলে। এবং আমি যেটা দেখেছি সেই অনুযায়ী বলেছি যে বহু লোকজন, আমি মন্দারমণি বা দীঘায় গিয়ে দেখেছি যে তারা ঘুরতে বেড়াতে গেছে এবং এমন এমন ড্রেস পরেছে, সেই ড্রেসগুলো কিন্তু তারা বাড়িতে পরে না, বুঝতে পেরেছো? তো তারা শখে সেখানে পড়েছে, পুরোটা যে সে তারা ক্যারি করতে পারছে এমনও নয়, কিন্তু তারা শাখা পলা সিঁদুর, মাথাভর্তি সিঁদুর, তার মধ্যে একটা টিপ পরে, জিন্স পিন্স পরে, এই পরে ওই পরে, স্কার্ট পরে ঘুরছে। এবার তোমরা বলতে পারো যে তাহলে কি তার ড্রেস সেন্স নেই? ব্যাপারটা হচ্ছে ড্রেস সেন্স সবার থাকে না, ঠিক আছে। এবং আজকের একটা আমি তুলনা করতে গিয়ে বলেছি, একটা কলকাতায় ব্রন অ্যান্ড ব্রট আপ লোকের সাথে একটা গ্রাম্য পরিবেশের লোকের কখনো তুলনা হয় না, কারণ তাদের সেই ড্রেস সেন্সটা নেই। আজকের মুম্বাই দিল্লিতে যে ড্রেস কোড বা যে ড্রেস সেন্স আছে, সেটা কিন্তু কলকাতা শহরে নেই। আমি অনেক এরকম ধরনের দেখেছি যে প্রথমে সেটা মানে মুম্বাই দিল্লি হয়ে তারপরে চলে এসেছে এই যে লিপ গ্লস, ঠিক আছে, এটা আমরা ব্যবহার তখন জানতামই না, আমরা শুধু লিপস্টিক জানতাম। তো সেই সময় মানে যারা দিল্লি বা মুম্বাই এখানে থাকতো, তারা গ্লস সম্বন্ধে জানতো। যখন আমাকে প্রথম বলছে আমার এক বান্ধবী, যিনি দিল্লি থেকে এসেছিলেন, যে গ্লস গ্লস, আমি তো বুঝতেই পারছি না, কারণ তখন আমাদের সেই কনসেপ্টটাই নেই, বহু পরে এসেছে, প্রায় 6 মাস 1 বছর পরে এসেছে আমাদের কাছে কনসেপ্টটা। তো এটা হয়, আবার কলকাতায় যেটা আসে তারপরে সেটা মফস্বলে আসতে আরেকটু সময় নেয়, আবার সেটা মফস্বল থেকে আসে যখন তোমার হচ্ছে এতে যায়, মানে গ্রামের দিকে যায়, আরও সময় নেয়। যেমন লেগিংস, লেগিংস যখন প্রথম ওঠে
তার আগে স্ল্যাক্স ছিল, ঠিক আছে, সেই পায়ের কাছটাতে একটা মানে থাকতো, তারপর হচ্ছে পুরোটা, এটা আমি দেখেছি, সেটা আমাদের আমাদের পিসিদের জেনারেশনে আমি দেখেছি তাদেরকে পরতে, কিন্তু লেগিংস কনসেপ্টটা ছিল না। এবার যখন আমি চাকরি করতাম তখন, তো যখন আমি চাকরি করতাম তখন লেগিংসটা দেখলাম মানে কলকাতায় উঠে গেছে। হ্যাঁ, তো তখন আমাদের এদিকে লোকেরা জানেই না, আমি যখন প্রথম লেগিংস পরে বেরোই তখন অনেকেই বুঝতে পারছে না মানে এটা কি, ঠিক আছে। তারপরে কিন্তু আস্তে আস্তে লেগিংসের চল হলো, এখন তো জানো লেগিংস তো সবাই জানে, ঠিক আছে। তো এরকমই হয়, তো সেটা বোঝানোর চেষ্টা করেছি ভাই। আমি কখনোই বলিনি যে আপনি কোন মানে জায়গা থেকে বিলং করেন, আপনার বর্ন অ্যান্ড বটআপ, আপনার ড্রেস, আপনার কালচার, না, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি যা খুশি পড়ুন, আপনার প্রচুর আছে নলেজ, আপনি বিশাল কিছু, আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হতেই পারেন আপনি, তাতে আমার কি, আমার গানটা ফারাক পারে, ঠিক আছে। এইবার টিনুদের ব্যাপারটাই বলতে গিয়ে আমি এটা বলেছি যে টিনুর আর টিনুর মায়ের শখের বহিঃপ্রকাশ হয়েছে। টিনু এইরকম ধরনের ড্রেস পরেনি, যদিও আমাকে অনেকে কারেকশন করে দিয়েছে যে না, কোনো এক সময় হচ্ছে তোমার আমাদের বেচু ওকে কিনে দিয়েছিল এলাইন ফ্রক ফ্রক হ্যানা ত্যানা, সেটাও আমি তোমাদের কাছে ডিসকাস করেছি। তবে হ্যাঁ, যখন ওই ওর দিদির ওখানে গিয়েছিল তো তখন কিছু দেখেছিলাম যে ওই পালাজো টাইপের উপরে একটা টপস, তারপরে কখনো একটা টি শার্ট পরেছে টিনু ওদের বাড়িতে গিয়ে, সেগুলো দেখেছি, ঠিক আছে। তো তারপরে আর দেখিনি। এবারে তারপরে এইখানে যখন দেখলাম যে ওই শাড়ি ফাড়ি হেনা তেনা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ, হ্যাঁ, বাড়িতে নাইটি এগুলোতেই সীমাবদ্ধ, তাহলে ওর তো শখ আছে যে এগুলো এগুলো পরবো। এইবার আমি ওর বাপের বাড়িতে যখন ও রয়েছে তখন দেখেছি প্রথম দিকে ওর কেনাকাটা দেখেছি, তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ও ওই কুর্তি, আচ্ছা, তারপরে দেখেছি ওই যে ও কি ধরনের প্যান্ট পরে, যে ওই যে সেটগুলো আছে না, যে কুর্তি আর তার সঙ্গে প্যান্ট সেট, যেগুলো কিন্তু কাপড় খুব কম থাকে, পায়ের কাছটায় কাপড় খুব কম থাকে, ওইগুলো মানে আমাদের মতো যারা একটু বালকি চেহারা তাদের জন্য ঠিক নয়, ঠিক আছে। তো ওই ধরনের ড্রেস ওকে দেখেছি, তো ওকে এরকম ধরনের ড্রেস দেখিনি। এইবার এই যেহেতু ও এই প্রমোশন ভিডিওর জন্য যাচ্ছিল, তার জন্য হঠাৎ করে ও বাজার কলকাতা থেকে বাজার করে, যদিও এই কদিনে মানে ও যত বাজার দেখিয়েছে আমি কোনোদিন দেখিনি ও বাজার কলকাতা বা এই ধরনের কোনো জায়গা থেকে জিনিসপত্র কিনেছে, এই প্রথম দেখলাম, ঠিক আছে। এইবার সেই ড্রেসগুলো একটু আলাদা হয়েছে, অবশ্যই পালাজো টপ, তারপরে তোমার হচ্ছে ওই টি শার্ট, ওই ধরনের জিনিসপত্র কিনেছে। তো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ মানুষ নিজেকে গ্রুম করতে গেলে তার কিন্তু ড্রেস কোড ড্রেস সেন্স পাল্টাতে হবে। তো দেখো ওরা যে পরিস্থিতিতে থাকে বা যেই জায়গায় থাকে সেখানে কিন্তু চট করে হয় না ওগুলো, তো বাইরে গিয়ে স্বাভাবিক ব্যাপার, বাইরে গেছে, তো বাইরে গিয়ে সেগুলো পরাটা খুব ইজি, এবং সেখানে টিনু শখ করে নিজে তো পড়েছে, তার সাথে তার মাকে পরিয়েছে, ভালো করে বোঝো, শখ করে নিজে পড়েছে এবং তার সাথে তার মাকে পরিয়েছে, এটা শখের বহিঃপ্রকাশ। এবং সেই জায়গায় তারা ওই শাখাও পরে আছে, টিপও পরে আছে, সিঁদুরও পরে আছে, ঠিক আছে। এইবার সেই টিপটা নিয়ে তার ড্রেস সেন্স নিয়ে তার বক্তব্য হয়েছে। এবার আমরা সবাই জানি যে ওয়েস্টার্ন কালচারের ড্রেসের সাথে টিপটা যায় না, কারণ ওয়েস্টার্ন ড্রেসটা তো আমাদের ভারতবর্ষের জন্য অ্যাকচুয়ালি বানানো হয় না, মানে এখন তো আমরা সব কালচার অ্যাডাপ্ট করেছি আলাদা কথা, কারণ আমাদের তো টিপটা কিসের সঙ্গে, আমাদের শাড়ির সঙ্গে যায়। তো এই ওয়েস্টার্ন কালচারের যে ড্রেসগুলো সেইখানে তো এই টিপের কনসেপ্টটাই নেই, তাই না, তার জন্য তার এর সঙ্গে টিপটা যায় না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওদের ব্যাপারটা বুঝতে হবে, ওরা কিন্তু শখ করে পড়েছে, ওদের কাছে কিন্তু ওই সেন্স ড্রেস সেন্সটা এটা নেই। এ যদি জোর করে বলে যে ওদের মধ্যে কেন নেই, আরে ওদের মধ্যে তৈরি হতে তো সময় লাগবে, সেই জায়গায় পৌঁছায়নি ওরা। এবার তাদের বক্তব্য যে যেহেতু তাদের সেন্স নেই কিসের সঙ্গে কি পড়তে হয়, তাহলে তারা কেন ওয়েস্টার্ন পড়লো, এটা কোনো কথা হলো? তাদের শখ হয়েছে তারা পড়েছে, ঠিক আছে, কিন্তু না, এ তো সেই পুরো কালচার শুরু করবে, ওয়েস্টার্ন কেন পড়েছে, যদি না ক্যারি করতে পারে, যদি টিপ পড়বে তাহলে তার সেন্স নেই, অথচ পড়ছে। আরে ভাই, আরে ভাই, সে ঘুরতে গেছে, সে ঘুরতে গিয়ে তার মনে হয়েছে একটু সাজন গোজন করে বেরোবো, এবং তাদের কাছে সাজন গোজন মানেই হচ্ছে ওই বললাম লিপস্টিক, একটু কাজল, একটু টিপ সিঁদুর, আর তার সাথে একটা ড্রেস পরে নেব, সেই কনসেপ্টটাই ওদের কাছে ক্লিয়ার নয় যে কিসের সঙ্গে কি পড়তে হয়, সেটা সময় লাগবে শিখতে, কারণ তাদের কালচারটা পুরো গ্রামীণ। একে কে বোঝাবে? এ তর্ক শুরু করে দিয়েছে, তাহলে কেন এই পড়লো, তাহলে কেন ইন্দো ওয়েস্টার্ন পড়লো না, তাহলে এই পড়লো না, মানে কোনো মানে আছে? ভাই শখের সঙ্গে তো কিছু বলার নেই, এটা তো শখ।
এই জন্য সেই কন্টেন্ট করেছে। মানে চিন্তা করো, মানে আজকের ম্যাডাম আমার লাইভে এসেছে, আর হচ্ছে আমি এই ড্রেসের কথাটা নিয়ে কথাটা বলেছি, সঙ্গে সঙ্গে সেই উত্তর দিতে বসে গেছে, 4 আনা 8 আনা, 4 আনা 8 আনা বার্ক করা সাব দালালদের। মানে ভাবো এদের পজিশনটা কোথায় গেছে। তো যাই হোক, হ্যাঁ, এবারে আমি জানতামও না দেখি মেনশন করেছে, তো স্বাভাবিক চোখে পড়বে, তো সেই জন্য চোখে পড়েছে। এইবার সে তার বক্তব্য রেখেছে। এইবার তার বক্তব্য হলো যে ভাই আমি সেবক দাদাকে ঢাকছি আঁচল দিয়ে। এবার সেবক দাদার বউ আছে, তার শাড়ির আঁচল আছে, সেবক দাদাকে ঢাকার হলে তার বউ তার আঁচল দিয়ে ঢাকবে। সেবক দাদাকে ঢাকার আমার কোনো ইচ্ছে নেই, কারণ তিনি যেটা করেছে সেটা বলবার মতো গার্ডস আমার আছে, যে তিনি যেহেতু আমরা শুনেছি যে এই ম্যাডামের লাইভে যে তিনি বলছেন যে কি না টিনার চরিত্রের ব্যাপারে বলেছে, যেটা আমি কখনোই মনে করি না যে কারোর বলা উচিত কোনো ক্লায়েন্টের সম্বন্ধে। হতে পারে সে চরিত্র খারাপ, তাহলেও বলে না কেউ। তাই ইনি কি চরিত্র খারাপ দেখলো কি দেখলো বুঝলাম না, এবং শুধু কথা বলেই কেউ কারোর চরিত্র বুঝতে পারে এটাও আমার জানা নেই। তো সেই জায়গায় আমি অবশ্যই প্রোটেস্ট করেছি। এবং আরও একটা ব্যাপার, তিনি ক্লায়েন্টের সব কিছু মানে তার যে কেস স্টাডি যেটা করছেন, মানে হিস্ট্রি যেটাই বলো, সেটা লোকের কাছে বলে দিয়েছে যে কি কি করছে, কি কি করছে, কিভাবে চলছে কেসের ব্যাপারটা সেটা বলে দিচ্ছে। তো সেটাকে কি করে আমি ঢাকবো? আমি দেখতে পাচ্ছি সেটা এথিক্যাল নয়, হ্যাঁ সেটা এথিক্সের বাইরে, আমি সেটাকে ঢাকবো? আমি এতটাও মূর্খ নই, এতটাও মূর্খ নই। তো ঢাকার কিছু নেই। এবারে আমি যেটা বলছি যে দেখো ডিসিশন মেকার কে? টিনু। আমরা কিন্তু নই, আমরা শুধু কথা বলতে পারি। তাহলে টিনু সেবক দাদার সঙ্গেই থেকে তার লিগাল কাজটা এগিয়ে নিয়ে যাবে কিনা, এই ডিসিশন মেকার কে? টিনু, আমি নই। ঠিক আছে? তাহলে আমি এটা বলেছি যে টিনু যদি ব্যাপারটা অ্যাবজর্ব করে, টিনুর কাছে যদি এই ব্যাপারটা সেরকম কোনো ব্যাপার না হয়, কারণ কোনো না কোনো তাহলে বৃহত্তর স্বার্থ আছে টিনুর। কি বৃহত্তর স্বার্থ? এই কেসের ব্যাপারে কোনো বৃহত্তর স্বার্থ আছে, যার জন্য এইগুলোকে সে নেগলেক্ট করছে বা ইগনোর করছে। তাহলে আমি বলবার কে সেখানে? তো সেই জায়গায় আমি কথাটা বলেছি। তাহলে আমি ফিল করছি নিশ্চয়ই কিছু কাজ হচ্ছে, নিশ্চয়ই কিছু কাজ হচ্ছে। আরও একটা ব্যাপার হচ্ছে, আমি এটা বলেছি যে বেচু যদি তার লিগাল টিম দিয়ে স্যাটিসফাইড, তার কাজ যদি সমানে হতে থাকে, তাহলে বেচু তো তার লিগাল টিম দিয়ে কাজ করে দিচ্ছে। তাহলে টিনুকে বারবার কেন ডাকা হচ্ছে যে এসো বৈঠকে বসো? কারণ দেখো, আমি আমার ক্লায়েন্টের কাজ হাতে নিয়েছি এবং আমি আমার ক্লায়েন্টের কাজ করছি, এবং ক্লায়েন্ট ডিভোর্স চায় এবং বাচ্চা তার কাছে থাকবে এটা চায়। তাহলে সেই জায়গায় আমি যদি বলি যে আমি 100% ডিভোটেড হয়ে কাজ করেছি এবং আমাদের কাজ সাকসেসফুল, তাহলে আমি কি অপোনেন্টের লোককে আবার বৈঠকের জন্য ডাকবো? কারণ আমি তো আমার প্রসেসিং চালু করে দিয়েছি এবং সেই প্রসেসিংয়ে আমি জানি 200% আমার ক্লায়েন্ট জিতবে। তাহলে আমি আবার কেন ক্লায়েন্টে অপোনেন্টে যে আছে তাকে ডাকবো? কারণ আমি তো আমার ক্লায়েন্টের মানে কি বলবো, মিডিয়েটার, এই লিগাল টিমের মিডিয়েটার। ঠিক আছে? তাহলে আমার ক্লায়েন্ট 200% জিতে আছে, প্রসেসিং হচ্ছে। তাহলে সেইখানে আমি ক্লায়েন্টের অপোনেন্টে যে আছে, যার কোনোভাবেই যে তার চান্স নেই, তাকে আবার ডাকবো এই সময় বৈঠক করি? তাহলে সেই জায়গা থেকে এটা পরিষ্কার যে সেবক দাদা কাজ করছে, ভিতরে কাজ করছে, সেই জায়গা থেকে বলেছি। তাহলে ঢাকার এখানে কোনো প্রশ্ন রইল বাকি? ও বলছে যে আমি আবার দোগলামি করলাম, ওর চোখে পড়েছে। কি দোগলামি? আমি বলেছি যে যদি যদি এরকম হয় যে টিনু এবং বেচু দুজনে মিলে অ্যাকসেপ্ট করে নিল যে বাচ্চার জন্য তারা আবার একত্রিত হবে। ভালো করে বোঝো, যদি টিনু এবং বেচু দুজনেই অ্যাকসেপ্ট করে যে বাচ্চার জন্য আমরা অতীতে যা যা ঝামেলা হয়েছে সব ভুলে গিয়ে নিজেরা আবার একত্রিত থাকব, এবং আমরা দুজনের পরিপূরক হয়ে থাকবো বাচ্চাটার কথা ভেবে, সেইখানে আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। তার কারণ হচ্ছে যদি আমাদের মানে কন্টেন্ট টিনু এবং বেচু তারা যদি নিজেরা মনে করে আমাদের অতীতে যা হয়েছে ব্যাকলগ সেগুলো ভুলে যাব এবং নতুন করে আমরা শুরু করব, সেখানে আমরা কে বাধা দেওয়ার? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কোনো জায়গা থেকে যদি কোনো পজিটিভ ভাইব আসে যে সংসার জোড়া লাগছে, এটা পজিটিভ এবং সেটা বাচ্চাটার জন্য পজিটিভ, তো সেখানে আমরা বলবো না ভুল করেছে,
আমি তখন বলেছি এই কথাটা, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর না তো বেচু না তো টিনু এদেরকে এই পুরনো জিনিস নিয়ে আর কন্টেন্ট করব না, এটা বলেছি। এবং এটাও বলেছি যে বেচুকে আর বেচু বলবো না, আর টিনাকে তো টিনা বলি। তাহলে আমরা কি কন্টেন্ট করব? ওরা যে ব্লগ করবে তখন সেই ব্লগ থেকে সেই সময়ের যদি কোনো কিছু পাই সেগুলো কন্টেন্ট করব, আর বেচুকে আর বেচু বলবো না। এইবার তার বক্তব্য অনুযায়ী আমি এতদিন বলছি যে 5 বছর ধরে বেচু তার বউকে বেঁচে এসেছে, ঠিক আছে, আর তারপরেও যদি বেচু যদি তার বাড়িতে মানে তার বউকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমি আর কেন বেচু বলবো না? দেখো ভাই, আমরা টিনার জন্য টিনাকে কন্টেন্ট করে কথা বলছি, তাহলে টিনা যদি তার বরের এই বেচাটাকে সমর্থন করে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার যায়, তার মানে তো সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তুমি আমাকে বেচো যাই করো, তারপরেও আমি ছেলের স্বার্থে তোমার সাথে আছি, এটা তো করে নিচ্ছে। তাহলে 5 বছর ধরে বেচার পরেও 5 বছর ধরে বেচার পরেও 5 বছর ধরে টর্চার হওয়ার পরেও যদি টিনা মনে করে আমার ছেলের স্বার্থে আমাকে ওদের বাড়ি গিয়ে থাকতে হবে এবং সেটা সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমরা বাইরের লোকরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো তো? এটাই খুব স্বাভাবিক ব্যাপার। নাকি বলবো কেন তুই তোর বরের বাড়ি গেলি বলে ঝামেলা করবো? নিশ্চয়ই না। কারণ তোমরা ম্যান্ডির ক্ষেত্রে দেখেছো, যখন তারা সংসার জীবনে ফিরে গেছে তখন কিন্তু বেশিরভাগ লোকই কন্টেন্ট করা বন্ধ করে দিয়েছে। তাদের বক্তব্য সংসার সুস্থ হোক, ঠিক আছে, আমরা সংসার ভাঙতে চাই না, ম্যান্ডু যা করেছে করেছে, তার বরের যদি কোনো অবজেকশন থাকে না তাহলে আমরা কে বলবার? তাহলে সেম জিনিসটা আমি বলেছি যে টিনা যদি অবজেকশন না করে এবং টিনা যদি বেচুর সঙ্গে গড় করতে রাজি হয় সমস্ত কিছু ভুলে, অতীতের পাস্ট ভুলে, তাহলে আমরা কেন সেখানে বাদ সাধবো? এবং সেই জায়গায় আমরা কোনো রকম বাজে কথা বলবো না, আমরা সেটাকে অবশ্যই ওয়েলকাম করব। এবং সেই জায়গায় আমি যে বেচুকে বেচু বলি, বউকে বেঁচেছিল বলে, তাহলে আজকে তো আর সেই বউয়ের ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিল, তাহলে আর বলার কিছু নেই। এইবার তারা যখন পুনরায় ব্লগিং করে তাহলে টিনাকে টিনা বলে রাখবো আর মিত্তিরকে মিত্তির বলে রাখবো, এটা বলেছি। মানে এ কি মাথা মোটা নাকি কথা বোঝে না, নাকি আমি যেটা বলছি সেটা ওর মাথায় ঢুকলেও সে উল্টো কন্টেন্ট করবে বলে আমাকে দোগলা বলবে বলে এটা বলছে? আমি বুঝি না ভাই। তোর যদি দোগলা বলতে হয় তুই মানে যেরকম শতনাম জপ করে তুই রোজ আমাকে দোগলা চুনা দোগলা চুনা দোগলা চুনা করে বলে যা, ঠিক আছে, কোনো কন্টেন্ট না থাকলেও বলে যা, কিন্তু ফালতু কথা একদম বলতে আসবি না। অসহ্য, কথাটার মানে বোঝে না, ভুলভাল বক্তব্য দিতে থাকে, তাহলে দোগলামি করছে। এতদিন ধরে বেচু বলে এসেছে, আরে তার বইয়ের যদি সব জিনিসটা অ্যাকসেপ্ট করে নেয়, আমি কে? তার তো বউর অ্যাকসেপ্ট করে নিচ্ছে এত কিছুর পরেও, তাহলে আমি কে? এটা বলেছি, ঠিক আছে। আর এই যে বলছিস না আমি এবং দাল্লি দুজনে মিলে বলেছি, তোরা কে রে ভাই? তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোদের কথা শুনে টিনা কেন তার বরের কাছে আসবে? এটা একবার ভেবে দেখেছিস? তোরা কে? হরিদাস পাল, তোদের কি ভ্যালু? তোরা পয়সার জন্য কন্টেন্ট করিস, ভালো করে বোঝ, তোরা পয়সার জন্য কন্টেন্ট করিস, আমিও করি, পয়সার জন্য কন্টেন্ট করি। তোদের কথায় টিনা ফিরে আসবে? আমিও বলেছি, দাল্লিও বলেছে, দাল্লি বলেছে তো সো হোয়াট? দাল্লি কে? দাল্লি ওদের বাড়ির কেউ, ওদের ফ্যামিলির কেউ? তো দাল্লির কথা শুনে টিনা চলে আসবে? এটা কি করে ভাবলি তুই? আর তুইও ভিডিওতে কি বলেছিস যে চলে আসো, আর ও চলে আসবে না? সেখানে যদি মিডিয়েটাররা বসে, মানে এদিকে সেবক দাদা মিডিয়েটার, এদিকে ম্যাডাম মিডিয়েটার, এবং ম্যাডামের লিগাল টিম মানে যারা বেচুর হয়ে লড়ছে, আর টিনার লিগাল টিম, তারা যদি বসে, তারা যদি তাদের ক্লায়েন্টের ভালো ভেবে যদি এই ডিসিশন নেয়, কারণ তারা সেই কাজটা করে প্রফেশনালি, তাই জন্য বলা হয়েছে তুই কনসা হরিদাস পাল আর দাল্লি কনসা হরিদাস পাল, বা আমি বা কনসা হরিদাস পাল, যে আমাদের কথা শুনে ওদের জোড়া লাগতে হবে? আশ্চর্য, নিজেকে এতটা ভ্যালুয়েবল ভাবিস না। আমি বলেছিলাম, তুই বলেছিলিস, তাতে কি কিচ্ছু ছেড়া যায় না তাতে? জঘন্য কোথাকার। এইবার বলছে তাহলে কেন বেচু বলবে? হ্যাঁ, এতদিন ধরে তাহলে বেচু বললো, কিরকম দোগলা, এখন বলছে বেচু বলবে না। আরে তার বইয়ের যদি কোনো অসুবিধে না থাকে সমস্ত কিছুর পরেও, যেমন স্যান্ডির কোনো অসুবিধা ছিল না এত কিছুর পরেও ম্যান্ডিকে অ্যাকসেপ্ট করতে, তার সংসারের জন্য হোক, তার বাচ্চার জন্য হোক, তার নিজের জন্য হোক, সে করেছে। তাহলে এইখানেও যদি টিনা তার বাচ্চার জন্য এবং সংসারের জন্য যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আমি কেন বলতে যাব সেখানে? কারো সংসার জোড়া লেগে গেলে সেখানে আমি কোনো রকমই নাক গলাতে যাব না, এটা মূর্খামি বোকামি, এটা বলা হয়েছে। বলে দিল দোগলা দোগলা, আর বললি কিন্তু ব্যাপারটা বুঝে বল। আশ্চর্য, মানে কি বলতো, এর বেসিক্যালি একটা কন্টেন্ট করতে হবে,
সেটা কাকে নিয়ে? ওই যে ঘরসংসার ম্যাডামকে নিয়ে কন্টেন্ট করতে হবে। কেন না, ঘরসংসার ম্যাডাম ওকে কিছু একটা বলেছে, ওই টিনার ব্যাপার নিয়ে কিছু একটা বলেছে, এবং সেইটা ও দেখেছে। কোথায় দেখেছে সেটা আমি শুনেছি ওর ভিডিওতে, ওখানে দেখেছে। দেখার পরেই ওর চুলকানি উঠতে শুরু করেছে। তো সেই চুলকানি ওকে মেটাতে হবে। তো সেই চুলকানি মেটানোর জন্য তাকে কন্টেন্ট করতে হবে। কিন্তু তাকে নিয়ে যে কন্টেন্ট করবে সেই কন্টেন্টটা তো লেন্থ হতে হবে, ঠিক আছে? তো সেই কন্টেন্টের লেন্থ হয়নি, কারণ এদের তো এত বড় বড় সাইজের ভিডিও হয়, কোনো ভিডিওই ওদের ছোট হয় না, বিশাল বড় বড় ভিডিও হয়। তো এ দেখছে লেন্থ খুব কম হচ্ছে, তাহলে সেখানে কিছু লেজুর জুড়তে হবে। এবার কি লেজুর জুড়বো? তাহলে এখানে দোগলা আছে। দোগলা কে? দোগলা চুনা দোগলা আছে, ওর নজরে পড়েছে। ওকে কেউ খবর দিয়েছে, খবরদাতা খবরিলাল। হ্যাঁ, সেই খবরিলাল খবর দিয়েছে, দেখো ম্যাডাম চুনার লাইভে কি করছে। ব্যাস, তখনই সেটা নিয়ে ওর কন্টেন্ট করতে ইচ্ছা করলো, যে লেজুর একটা জুড়ে দিই একে, তাহলে আমার লেন্থটা বেড়ে যাবে, কন্টেন্টেরও কন্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এরা বড় বড় লেকচার মারার বেলায় খুব আছে, একে কন্টেন্ট করি না, তাকে কন্টেন্ট করি না, ওকে প্রয়োজন পড়ে না, তাকে প্রয়োজন পড়ে না। আমরা মানে হেভি দরের কন্টেন্ট ক্রিয়েটার, আর বিশাল ক্ষমতা আমাদের, বিশাল, যে ক্ষমতার মানে কোনো ইয়ত্তাই নেই, কারণ আমরা লাখ লাখ ভিউজ ইনকাম করি। তো বিশাল আমাদের ব্যাপার, আমাদের কথার দামই আলাদা, হেভি স্পেশাল মানে জিনিস আমরা, মানে কি বলবো। তো সেই জন্য তারা নিজেদেরকে এতটা প্রাউডি নিজেদের ব্যাপারে। হ্যাঁ, এখানে আচ্ছা, প্রাউডি হওয়ার কারণটা কি? মানে আলাদা কি আছে? মানে ওর আলাদা কি আছে? ভিউজটা বেশি আর সাবস্ক্রাইবার বেশি, তাই তো? তো আজ ভিউয়ার্স এত থাকতে পারে, কারো কাল কম হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স নিয়ে কখনো কাউকে বিশাল কিছু নিজেকে মনে করার কোনো প্রয়োজন নেই, যদিও করে এখানে লোকজন। তো যাই হোক, এও ব্যতিক্রম নয়, তাই জন্য আর কি বলতে চাইছে যে ওটা বিশাল লেভেল, হাইপাই লেভেল। তো হাইপাই লেভেল ছাড়া আর কি কন্টেন্ট করে না। ওইদিকে আছে আরও একজন, ওই দিদিদা, তিনিও তাই, হাইফাই লেভেলের ছাড়া লোকের কন্টেন্ট করে না। বলে আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা সবার থাকে না। তো যাই হোক, মানে বিশাল যোগ্যতা, ভাই আমার ওরকম যোগ্যতা নেই, আমি একেবারে ছাপোষা। আমি যেখানে মনে করব কন্টেন্ট করার দরকার ডেফিনেটলি করব। হ্যাঁ, আমি যে কন্টেন্টে ফোকাস, সেই কন্টেন্টের রিলেটেড যদি কোনো কন্টেন্ট হয় তাকে কিছু বলবো, ঠিক আছে? তো যাই হোক, এইবার যেটা বলছিলাম, তো দুম করে বসে পড়লো লেজুর জুড়তে, যে কাকে নিই, তাহলে এই চুনা আছে, একে একটু দিয়ে দিই, তাহলে একটু লোকে মানে বেশি বড় ভিডিওটাতে ভিউজ দেবে, ঠিক আছে? এবারে বক্তব্যটা ওর অন্য কিছুই না, বক্তব্যটা হচ্ছে ও কিউরিসিটি গ্রো করেছে ওর মধ্যে, যে কেন ম্যাডাম আমার লাইভে এলো। তো ম্যাডামের কি আমি শত্রু নাকি? ম্যাডামের আমি জাত শত্রু যে ম্যাডাম আমার লাইভে আসতে পারবে না? এটা কোনো কথা হলো? হ্যাঁ, আর ম্যাডাম তো বলছে তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন। তাহলে ওনার যদি মনে হয় এই লাইভে, আর এটা একবার হয়নি, আগেও হয়েছে। উনি আগেও আমার বাংলাদেশের আমি একটা নিয়ে লাইভ করছিলাম, সেই সময় উনি এসেছিলেন, ঠিক আছে? তোমরা আর কি খবরটা রাখতে পারো, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো এইটা যদি মানে কারণ হয়, তাহলে ম্যাডামকে বলো যে ভাই এইসব চুনা ফুনা লাইভে যাবে না, আপনার তো একটা মানে সম্মান আছে, আপনি তো বিশাল লোকজন, সেখানে ওইসব পাতি সাব দালালদের লাইভে কেন যাবে? সেটা আগে ঘর শাসন করতে হয়। তো ম্যাডামকে বলো যে যাবেন না এখানে, তাহলে হয়ে গেল, ফুরিয়ে গেল। না, কন্টেন্ট করতে হবে, তাই না? হ্যাঁ, লেজুর জুটতে হবে। আর বলেছি, আরে ভাই তোর কালচারে নমস্কার, তোর বিশাল কালচার, তোর বিশাল ক্ষমতা, তোর বিশাল অকাত, তুই হেভি স্ট্যান্ডার্ড, তোর মানে কি বলবো, মাল্টি ট্যালেন্টেড আর কি, মাল্টি ট্যালেন্টেড। ভাই আমার ওই যোগ্যতা নেই, আমি আর নিচু, একেবারে গরিবানা মতে আমি চলি, আর আমার কোনো কালচার নেই, আমার কোনো স্ট্যান্ডার্ড নেই, আর আমার কোনো যোগ্যতা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার কোনো সেন্স নেই, মানে ড্রেস সেন্স, ড্রেস কোড এই সম্বন্ধে কোনো আমার আইডিয়া নেই। তাই জন্য আমি বলেছি এই ব্যাপার, ঠিক আছে? আর টিনুদের ওদের তো নেই, স্বীকারই করি, থাকলে কি আর এই পজিশন হতো? নেই, নেই, তবে চেষ্টা করছে, বুঝতে পেরেছিস? আর সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, সেটা বলেছি, ঠিক আছে? আর একটা জিনিস কি বলতো, এই যে গোলা ফোলা পড়ে গেছে বলছিস না, এটা কি বলতো, এই যে গোলাটা, মানে আমরা তো খেয়েছি, অনেকেই খেয়েছি, আমিও খাই, আমার খেতে ভালো লাগে। তো গোলা ফোলাগুলো ওই বরফ টপকায় তো এ করে, সেটা সবাই খেতে পারে না, সবাই খেতে পারে না, গোলা খাওয়ার একটা সিস্টেম আছে, সেটা সবাই খেতে পারে না, একটু ঝুঁকে খেতে হয়, এরকম সোজা গেলে ওই টপ টপ করে পড়বে, আর সাদা জিনিসে দাগ হয়ে যাবে, তাই জন্য মুছছিল, ঠিক আছে? এটার সঙ্গে ড্রেস সেন্সের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এদের তো ধরতে হবে খুদ, কিছু তো একটা কন্টেন্ট করতে হবে, তো তাই জন্য বলতে শুরু করেছে।
তো যাই হোক, ও বলেছে বলেছে বেশ করেছে, আমি একটা কন্টেন্ট পেলাম, ঠিক আছে, কন্টেন্ট করলে আমি তাকে কন্টেন্ট করে দেবো, চাপ নেই কোনো, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ, মানে নিজেকে সবসময় লোক হনু মনে করে আর কি, এই কন্ট্রোভার্সির জন্যে নিজেকে সবাই সবাই হনু মনে করে, আর অপোনেন্টকে আর কি কি বলবো, তুচ্ছ তাচ্ছিল্য করে। আর সব থেকে বড় কথা কি জানো তো, টিনুর এই ব্যাপারটা, মানে টিনু যে একটা অল্প বয়সী মেয়ে হয়ে নিজে এইভাবে সারভাইভ করেছে বা নিজে ইনকাম করছে, এটা কেউ ভাবতে পারেনি। কারণ সবাই ভেবেছিল যে ওকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অ্যাবিউজ করবে যে ও আর মুখ দেখাবে না, ও আর কোনোভাবে ব্লগিং করতে পারবে না। আর প্রথম দিকে তো টিনু ব্লগিং করার মেন্টালিটিটা সেই লেভেলের ছিল না, অনেক কষ্টে এসেছে। প্রথম দিকে দেখেছো ও সেই লেভেলের ভিডিওতে মানে ইন্টারেস্ট ছিল না, খুব একটা বড় ভিডিও করতো না। তারপরে একটু ঝিমমারা টাইপের ভিডিও, তারপরে সেই ভিডিওর মধ্যে একটু লেথার্জি ছিল, রোজ ভিডিও দিত না, তোমরা দেখেছো সেই অ্যাক্টিভনেসটা ছিল না। বহু কষ্টে ওর মধ্যে অ্যাক্টিভনেসটা এসেছে, ঠিক আছে। তো সেইটা এরা মানতে পারছে না, আর সেই জন্যই সমস্যা। তো যাই হোক, সমস্যা থাকবে, আর সমস্যা আবার সলিউশনও আসবে। তো যখনই সমস্যা অ্যারাইজ করবে, আমার তরফ থেকে যতখানি সলিউশন করা যায় নিশ্চয়ই করব। আর আর তো কিছু বলার নেই, ওরা ড্রেস নিয়ে কপচাতে থাক, আমি এখন তোমাদের থেকে বিদায় নিই। এই ভিডিওটা স্পেশালি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।